বিসমিল্লাহির রহমান রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিপুল ভোটের ব্যবধানে এবং নিরঙ্কুশ সংখ্যাগত আসন পেয়ে বিএনপি সরকার গঠন করল। অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। আমি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি নিয়ে কাজ করি। বাগেরহাটের একটা অঞ্চলে আমি 2000 সাল থেকে গ্রামীণ অর্থনীতি নিয়ে যেহেতু কাজ করি, এই গভর্নমেন্টের কাছে আমার চাওয়া আছে, আমার পাওয়া আছে, আমার চিন্তাভাবনা বাগেরহাট শুধু নয়, সমগ্র বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে কথা বলার অধিকার আছে। কেন? এই লেখাটার মধ্যে আমি এটা তুলে ধরার চেষ্টা করছি। এই লেখার শিরোনাম হচ্ছে আমার রাষ্ট্রীয় চিন্তা ভাবনা। আমি 2000 সাল থেকে দেশের গরিব মানুষদের নিয়ে কাজ করি মানে তাদের উন্নতির জন্য চেষ্টা করি। আমি 2000 সাল পর্যন্ত, মানে আমার ছোটবেলা থেকে 2000 সাল পর্যন্ত টানা আমি মূলত লেখাপড়া করি। তার ভিতরে আমি হিসাব বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করে সরাসরি আমি সমাজসেবায় নেমে পড়ি। আমার মূল টার্গেট যেহেতু ছিল মানুষকে সেবা করব, চাকরি বাকরি করব না, দেশের মানুষের জন্য চেষ্টা করব কিছু একটা করার। তাই কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমি অনার্স পাশ করার পর মূলত আমি কাজে নেমে পড়ি। 2000 সালের আমার অনার্স কমপ্লিট হলো, মাস্টার্স কমপ্লিট হতে 2001 লেগে যায়। আমরা মূলত সেশন জটে পড়ে যে এক বছর আমরা পিছিয়ে পড়ি। যাই হোক, তো এখন আমার যে মূল বিষয়টা তা হচ্ছে যে মানুষের জন্য কিছু করতে হলে, দেশের মানুষের জন্য যদি কাজ করতে হয় তাহলে চাকরি করা যাবে না, স্বাধীনভাবে মানুষের জন্য কিছু করতে হবে। আর সেই লক্ষ্যে আমি বাংলাদেশ পুর ডেভেলপমেন্ট, পরবর্তীতে এটাকে আমি বাগেরহাট সমাজ কল্যাণ থেকে রেজিস্ট্রেশন করে ফাউন্ডেশন করে ফেলি, অর্থাৎ বাংলাদেশ পুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সংক্ষেপে বিপিডি ফাউন্ডেশন করি। এই বিপিডি ফাউন্ডেশন করে আমি 2000 সাল থেকে এলাকায় মাইক্রো ক্রেডিটের সাথে জড়িত। ছোট ছোট ঋণ নিয়ে গ্রামের গরিব মানুষ তাদের ছোট ছোট ব্যবসা বাণিজ্য, তাদের ছোট ছোট প্রয়োজন কিংবা স্বাস্থ্যগত যে সমস্যাগুলো তৈরি হয়, হঠাৎ করে একটা অপারেশন কিংবা কোনো মহাজনের কাছ থেকে একটা লোন করছে, শোধ দিতে পারছে না, কিংবা একটা ঘের রাখা, কিংবা ছোট একটা সেলাই মেশিন কিনা, এই যে ছোট ছোট কাজে আমি তাদেরকে সহযোগিতা করা শুরু করি আর্থিকভাবে। সেটা আর্থিকভাবে কীভাবে? আমি এখানে মূলত তাদের কাছ থেকে সঞ্চয়টা সংগ্রহ করে তাদের মাঝে আবার এই ঋণটা বিতরণ করি। আমি মূলত যাদের কাছ থেকে সঞ্চয়টা গ্রহণ করি তাদেরকে 8% রিটার্ন দিই, আর আমরা এটাকে 20% হারে তাদের ভিতরে আবার বিনিয়োগ করি। অর্থাৎ আমরা এই টাকাটায় 20% ইন্টারেস্ট গ্রহণ করি, আবার 8% তাদেরকে ব্যাক দিই। তাহলে আমাদের মূলত লাভ হওয়ার কথা 12%। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে, যেহেতু দরিদ্র মানুষদের নিয়ে কাজ, তারা এই টাকাটা সময় মতো দেয় না, এবং একবার লোন নিলে তারা আর এই টাকাটা দিতে চায় না বা দেয় না। বিভিন্নভাবে এখানে অনাদায়ের পরিমাণটা
আমরা কমার্সের ভাষায় যেটা বলি কুঋণ বা খারাপ ঋণ, প্রায় 1/3 চলে যায়, যে টাকাটা আর কখনোই আদায় হয় না, মূল টাকাই আদায় হয় না। তো সব মিলে মাইক্রো ক্রেডিট আমার ফর্মুলা অনুযায়ী এখানে একটা লস প্রজেক্ট, যে কারণে আমি 2000 সাল থেকে চেষ্টা করার পরেও 2026 সালে এসেও আমি এটাকে বড় আকার ধারণ করতে পারিনি। কিন্তু আমি যদি এটার ইন্টারেস্টের পার্সেন্টেজ বাড়াতাম, আমি যদি উচ্চ হারে সুদ দিতাম, কিংবা তাদের কাছ থেকে ভালো ধরনের জামানত রাখতাম, যেমন অনেকে জমির দলিল রেখে দেয়, বিভিন্ন অ্যাসেটের বিপরীতে টাকা দেয়, আমি কিন্তু সেটা করি না। সম্পূর্ণ গরিব মানুষদের ভিতরে এই টাকাটা দিই, এবং যারা যত গরিব তাদের ভিতরে আমার টাকা দেওয়ার আগ্রহ এবং অগ্রাধিকার বেশি। মিডিয়াম ক্লাস থেকে ভিক্ষুক শ্রেণী পর্যন্ত, মানে সমাজের সর্বোচ্চ অবহেলিত পার্সনরাই আমার মূলত টাকাগুলো নেয়। অন্যদিকে যারা বড় লোক, তারা এসে গোপনে বলে যে ভাই আমার 50,000 টাকা লাগবে, বা 1 লাখ লাগবে, বা 2 লাখ লাগবে, তুমি দাও, ভালো টাকা দিব। কিন্তু আমার এখানে যেহেতু পলিসি 5 থেকে 20,000 টাকা পর্যন্ত, আমি কখনো কাউকে 5 থেকে 20,000 টাকার উপরে লোন দিই না। যাই হোক, তাহলে আপনারা বুঝতে পারছেন যে মাইক্রো ক্রেডিটে আমার একটা ব্যাপক অভিজ্ঞতা আছে, যেহেতু 2000 সাল থেকে আমি এখানে জড়িত। আর একটা কথা বলে নিই, যারা মনে করেন যে আমি এখানে সুদের ব্যবসা করি, তাদের জ্ঞাতার্থে বলছি, আমরা যদি এটা কস্টিং করি, মানে আমাদের আদায় এবং ব্যয়, আমাদের এখানে এই পর্যন্ত লাভ আমরা করতে পারিনি। আমার যেটা গেছে সেটা আমার নিজের পকেটের টাকাই গেছে। যাই হোক, এখানে আমার ফ্যামিলির একটা ব্যাপক অবদান আছে। আমার ভাই বোন, আমার স্ত্রী, সবাই মিলে এখানে কন্ট্রিবিউশন করে প্রতিষ্ঠানটায় সহযোগিতা করেছে বিভিন্ন সময়। এখন এই যে উচ্চ মানে অর্থনীতির একটা বিষয় মাইক্রো ক্রেডিট, গ্রামের সাধারণ লোকজন সকল তো আর এটা বুঝবে না। যারা একটু শিক্ষিত লোক তারা বোঝে যে এটা একটা বড় ধরনের উদ্যোগ, নিঃসন্দেহে কোনো একটা উদ্দেশ্য আছে। তো এখানে মূলত আমাদের টার্গেট গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলা, দরিদ্র মানুষদের উন্নতির জন্য তাদের পাশে থাকা, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য সাহায্য করা, তাদের দুর্দিনে পাশে থাকা, তাদের পাশে থেকে সাস্টেনেবল একটা ব্যাংকিং সেবা দেওয়া। কারণ হচ্ছে একটা ক্ষুদ্র পুঁজি নিয়ে বা সঞ্চয় নিয়ে ব্যাংকে কিন্তু যাওয়া যায় না। কেন যাওয়া যায় না? আপনি সপ্তাহে বা 15 দিনের মাথায় যদি 50 টাকা নিয়ে ব্যাংকে যান, ব্যাংক কিন্তু আপনার 50 টাকা গ্রহণ করবে না, বা 100 টাকা গ্রহণ করবে না। যদিও নেওয়ার নিয়ম আছে বা জমা দেওয়া যায়, কিন্তু এগুলো তারা বিরক্ত বোধ করবে, বা আপনিও লজ্জায় ব্যাংকে 50 টাকা 100 টাকা জমা দিতে যাবেন না। তো আমাদের এখানে আমরা 50 টাকা, 20 টাকা, 10 টাকা যে যা জমা দেয় আমরা নিই। তাহলে এই হচ্ছে আমাদের পলিসি। তাহলে আমরা কি দেখতে পাই? 2000 সাল থেকে যেহেতু আমি মাইক্রো ক্রেডিটের সাথে জড়িত, প্লাস পড়াশোনা চালিয়ে গিয়েছি, এবং আমি আইসিএমএ বিতে স্টুডেন্ট 2000 সাল থেকে। এই সামাজিক কার্যক্রমের কারণে আইসিএমটা শেষ করতে পারিনি এখনও। আমার এখানে 800 মার্কস কমপ্লিট, মানে প্রায় 30%-এর উপরে কিন্তু আমার কমপ্লিট, 30 বা 40%। যাই হোক, তো এখানে যে বিষয়টা তা হচ্ছে দারিদ্র্য আমরা কিভাবে কমাতে পারি। দারিদ্রতা কমাতে গেলে কি আমাদের আর্থিক সাহায্য দরকার, নাকি তাদের কর্মসংস্থান দরকার, তাদের খাদ্য নিরাপত্তা দেওয়া দরকার, তাদের চিকিৎসায় সাহায্য করা দরকার? একটা মানুষের মৌলিক যে চাহিদা, সেই চাহিদাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরকার হচ্ছে মানুষের পেটের ক্ষুধা। যখন পেটে ক্ষুধা থাকে, মানুষ তখন দিশেহারা হয়ে যায়। তারা সর্বাগ্রে পেটের ক্ষুধা নিবারণের জন্য চেষ্টা করে। নাম্বার 2, যারা
দরিদ্র কিংবা হতদরিদ্র এই মানুষগুলোর পেটের ক্ষুধা থাকুক বা না থাকুক, তারা লেখাপড়ায় উৎসাহ দেখায় না কিংবা লেখাপড়া নিয়ে খুব বেশি একটা ভাবে না। অর্থাৎ এখানে সামাজিক সচেতনতার অভাব। আমরা বলতে পারি যে মানুষগুলো প্রান্তিক পর্যায়ের, তারা প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে বা কলেজে যে যে স্তরে যার যোগ্যতা রাখে, তারা একটা পর্যায়ে ঝরে পড়ে। বিশেষ করে প্রাইমারি স্কুল লেভেলেই যদি কেউ যায়, তাহলে সেখান থেকে হতদরিদ্র ছেলেমেয়েরা ঝরে পড়ে। কেউ কেউ হাই স্কুলে ঝরে পড়ে, কলেজ যায় খুবই কম। অন্যদিকে যারা মধ্যবিত্ত, তারা সাধারণত কলেজের স্তরে যে ঝরে পড়ে। খুব বেশি সমস্যা না হলে স্কুল বা হাই স্কুলে ঝরে পড়ে না। তাহলে আমরা মোটামুটি দেশের মানুষকে যদি শিক্ষিত করতে চাই, মানুষকে দারিদ্র্যমুক্ত করতে চাই, দিন শেষে যদি আমরা আমাদের দেশের অর্থনীতির মুক্তি চাই, দেশকে যদি উন্নত দেশের স্তরে নিতে চাই বা ডেভেলপড কান্ট্রির দিকে নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মূল ফোকাস করতে হবে মানুষের শিক্ষা ব্যবস্থায়। মানুষ যদি শিক্ষিত না হয়, মানুষ যদি বিজ্ঞতা অর্জন না করে, বিচক্ষণতা অর্জন না করে, তাহলে এর একটা নেগেটিভ প্রভাব সমাজে থাকে। আমি 2000 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই যে দরিদ্র মানুষদের নিয়ে কাজ করছি, তাদের সাথে কথা বলে, তাদের পাশে থেকে, তাদের সমস্যা, আমার যেটা মনে হয়েছে যে একজন মানুষের যেটা সর্বাগ্রে দরকার, তা হচ্ছে মানুষকে শিক্ষিত করা। মানুষ যদি শিক্ষিত হয়, তাহলে কি হয়? মানুষ কর্মমুখী হয়, মানুষ বেশি যখন আয় করে, তখন একটা অংশ তারা আবার সঞ্চয় করে। সঞ্চয় করতে পারলে এই টাকাটা আবার সমাজে বিনিয়োগ হয়। আমরা যদি দেখি যে দরিদ্র জনগোষ্ঠী কেন বংশ পরম্পরায় দরিদ্র থাকে, দেশের প্রান্তিক জনগোষ্ঠী যদি শিক্ষিত না হয়, তাহলে আমরা দারিদ্রতা কমাতে পারবো না। দারিদ্রতার মূল ইন্ডিকেটর বা উপাদান যদি আমরা মার্ক করার চেষ্টা করি, মোটা দাগে আমরা বলতে পারি শিক্ষা। শিক্ষা না থাকার ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী শুধু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এমনটা নয়, তার সাথে পারিপার্শ্বিক সম্পর্ক, কর্মসংস্থান। গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষার সুযোগকে আমরা মোটা দাগে 3 ভাগে বিভক্ত করতে পারি। মানে গ্রামীণ যে জনগোষ্ঠী আছে, তারা কেমন ধরনের শিক্ষিত থাকে? তারা সাধারণত উচ্চশিক্ষিত থাকে, তারা অল্প শিক্ষিত থাকে, তারা অক্ষর জ্ঞান থেকে এসএসসি পাস নয় এমন স্তরে থাকে। তাহলে অর্থনীতি যারা উচ্চশিক্ষিত, তারা কি করে? গ্রামের উচ্চশিক্ষিত শ্রেণীর সকলেই যে এলিট শ্রেণীতে পৌঁছে যান, বিষয়টা বলা যাবে না। তবে তারা তাদের পরিবার নিয়ে ভালো থাকেন, দেশের শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। এই শ্রেণীতে আমরা দেখতে পাই স্কুল, কলেজের শিক্ষক, ব্যবসায়ী, ধনী শ্রেণীর মানুষের সন্তানরা অবস্থান করছেন। তারা অনেকে শহরে বসবাস করেন, স্থায়ী অথবা অস্থায়ীভাবে। তাদের ছেলেমেয়েরাও উচ্চশিক্ষিত হচ্ছে বা হতে পারে বলে ধরে নেওয়া যায়। সমাজ পরিবর্তনে তাদের ভূমিকা অসীম বলা যায়। তার মানে যারা শিক্ষিত মানুষ, তারাই কিন্তু সমাজের ডেভেলপমেন্টের জন্য এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। সমাজ পরিবর্তনে কেন তাদের ভূমিকা অপরিসীম? কারণ তারা শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা পালন করেন। তারা পুঁজি তৈরি করে ব্যবসা করে কিংবা কলকারখানা তৈরি করে সমাজে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখে। কেউ কেউ বিদেশে গিয়ে
বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন। আমরা ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে যদি দেখি তাহলে যাদের টাকা পয়সা আছে তারা দান করেন, জাকাত দেন, সমাজে আর্থিক বৈষম্য কমাতে সাহায্য করেন, সহযোগিতা করেন। তাদের দেখে পিছিয়ে পড়া জনগোষ্ঠীও অনুপ্রাণিত হয়। আমরা আজকের ভিডিওটা আর বড় করব না, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমার রাষ্ট্রীয় চিন্তাভাবনা, আমাদের রাষ্ট্র অর্থনীতি কিভাবে পরিবর্তন হতে পারে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে কিভাবে আমরা পরিবর্তন আনতে পারি। ধন্যবাদ।